আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, প্রতিনিয়ত আমি চেষ্টা করি এন্টারটেনমেন্ট, ভৌতিক গল্প উপহার তোমাদেরকে দিতে। তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। ভৌতিক গল্প উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে আমি কখনো বিশ্বাস করি না, কিংবা মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাই না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। এই গল্পের কাহিনী কিংবা কোনো বিষয় বস্তু যদি জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে মিলে যায়, সেটা নিতান্তই কাকতালীয়। তো আজকে আমি যে গল্পটা তোমাদের মধ্যে উপস্থাপন করব, ভৌতিক গল্পের অন্যতম লেখক দুর্জয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প গোরস্থানের পিচাস। গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম। পোস্টার ডিজাইন করেছেন শাহরিয়া রায়হান সীমান্ত। তো আমরা গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে তোমরা যে যেখান থেকে গল্প শোনো, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আমি চেষ্টা করি ভৌতিক গল্পের মধ্যে এই রাতে সবাইকে একত্রিত করতে। তোমরা যে যেখান থেকে শুনছো বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে করে ভৌতিক গল্পের নতুন গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুত পেয়ে যেতে পারো। তো আমরা গল্পে ফিরে যাই। এপিসোড গোরস্থানের পিচাস। পুরাতন বা পরিত্যক্ত জমিদার বাড়ি, পরিত্যক্ত নীলকুঠি কিংবা ভৌতিক খেতাবপ্রাপ্ত বাড়িগুলো বরাবরই জিতুর কাছে আকর্ষণীয় মনে হয়। এইসব জায়গায় ঘুরতে যাওয়া কিংবা রাত কাটানোর নেশা তার সবসময় থেকে যায়। এই সমস্ত হন্টেড জায়গায় খুঁজে ঘুরে বেড়ানো যেন তার দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে। এইসব জায়গায় খুঁজতে খুঁজতে অপরিচিত একজন আগস্তর কাছে থেকে যা শুনল চিমার গোরস্থান নামক এক জায়গার কথা। আরও ঘাটাঘাটি করে খবর নিয়ে চিমার গোরস্থানের ঠিকানা ও তার সম্পর্কে কিছু তথ্য জোগাড়ও করলো ও। শহর থেকে বাসে করে কুমারখালী গ্রামে যেতে হয় ঘন্টা দুয়েক সময় লাগে। সেখান থেকে রিক্সা করে 1 ঘন্টা লাগে চিমার জঙ্গলে যেতে। তারপর জঙ্গলের পথ ধরে প্রায় আধা ঘন্টা হাঁটলেই চিমার গোরস্থান। লোকমুখে শোনা যায়, তথ্য অনুযায়ী যা মূলত চিমা নামক এক জমিদারের নাম থেকেই চিমার গোরস্থান নামকরণ করা হয়েছে। চিমা ছিল একজন অত্যাচারী জমিদার। এই জঙ্গলে যতদূর বিস্তৃত চিমার জমিদারি ততটুকু ছিল। তবে চিমা যখন জমিদারি ছিল তখন তার জঙ্গল ছিল না, জনবসতি ছিল। চিমার আওতাধীন এই গ্রামের নাম ছিল ধর্মপুর। নিজের প্রজাদের উপর অনেক জুলুম অত্যাচার করতেন চিমা। তার বেশিরভাগ বিচার রায় হতো মৃত্যুদণ্ড, অর্থাৎ প্রজারা সামান্য ভুল করলেও মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের। চিমার গোরস্থান হিসাবে এখন যে জায়গা পরিচিত, সেই জায়গাতে প্রজাদের মৃত্যুদণ্ড দিয়ে মাটিতে পুঁতে রাখা হতো। এছাড়া জমিদার বাড়িতে কোনো কাজের লোক মারা গেলে তাকেও সেখানে সৎকার করা। জমিদার ওই অত্যাচারের ফলে অনেকেই এই এলাকাও ছেড়ে দিত এবং সেই জায়গায় তাদের সেই কাজের লোকদের সৎকার করা হতো। জমিদার এত অত্যাচারের ফলে অনেকে এলাকা ছেড়ে চলে গিয়েছেও, আর যাদের যাওয়ার জায়গা ছিল না তারা কোনো রকম তার অত্যাচার চিমার হাত থেকে বাঁচার জন্য অনেক কিছু মেনে নিত। এইভাবে একদিন এই এলাকায় জনমানব শূন্যহীন হয়ে পড়ল। বসতঘর, গোয়ালঘর, জমিদারের সব শূন্য পড়ে থাকলো। চিমা তখন কি মনে করে তার গ্রামে সারি সারি গাছ লাগানো শুরু করলো। জমিদার বাড়ির গোরস্থান ছাড়া পুরো গ্রাম জুড়ে হরেক রকম গাছ লাগানো হলো। চিমা কিভাবে মারা যায় তা জানা না গেলেও চিমার মৃত্যুর পর এই এলাকায় জনমানব শূন্যহীন পড়ে থাকলো। গাছগুলো বড় হয়ে ঘন জঙ্গলে পরিণত হলো। পরিত্যক্ত হয়ে থাকলো তার জমিদার বাড়ি। তবে পরিত্যক্ত হয়ে থাকার পেছনে কিছু কারণও ছিল। জমিদার বাড়ির অবস্থা জঙ্গলের শেষ প্রান্তে, তাই জঙ্গল পেরিয়ে তেমন কেউ এগিয়ে আসতো না। এছাড়া লোকমুখে প্রচার হয়ে গিয়েছিল চিমার খামার আত্মা নাকি এখানে জঙ্গলে ঘুরে বেড়ায়, নিজের কবরস্থান বাড়ি পাহারা দেয়। যদিও চিমার এই এলাকায় বিচরণ ছিল প্রায় 100 বছর আগে। জঙ্গলের আশেপাশে এলাকায় মানুষজন ছাড়া তেমন কেউ চিনত না এই জঙ্গলের গোরস্থান। কিছুদিন আগে কে যেন গোরস্থানের পাশে একটা কটেজ বানিয়েছিল। সেখানে থেকে জঙ্গল গোরস্থান দেখার ব্যবস্থা হয়েছে এখন। সাধারণত যারা ভৌতিক জায়গা পছন্দ করে তাদের জন্য এই জায়গা রাত কাটানো রোমাঞ্চকর বিষয়। ভৌতিক এই জায়গা সম্পর্কে বিস্তারিত আরও জানতে এবং সেখানে এক রাত থেকে গোরস্থানের
ভৌতিক অনুভূতি নিতে জিতু বাসে চড়ে বসলো। কুমারখালী গ্রামে পৌঁছে রিক্সা করে পৌঁছলো চিমার জঙ্গলে। ইতিমধ্যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। গাছের ফাঁকে সূর্যের শেষে আলো রশ্মি ঠিক করে বেরোচ্ছে। কাঁধে নিজের ব্যাগ চাপিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলো। ও তেমন উল্লেখযোগ্য কোনো বন্যপ্রাণী ওর চোখে পড়লো না। ঘন জঙ্গল ও গাছপালা গা ছমছম একটা অনুভূতি হতে যাচ্ছে। পা ফেলতে হচ্ছে তাকে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল কটেজের কাছে। কটেজে বলতে ছনের বেড়া দেওয়ার 5টা ঘর। একদম প্রথম ঘরে চেয়ার টেবিল দেখে সেখানে ঢুকলো ও। একজন মাঝবয়সী লোক বসে আছে। ওর দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, ঘর ভাড়া দিতে চান? জিতু হ্যাঁ সূচক উত্তর দিতেই লোকটা বলল, আপনার ভাগ্য ভালো, একটা ঘর খালি আছে, আপনার নাম ঠিকানা বলুন। জিতু ওর নাম ঠিকানা বলতেই লোকটা খাতায় লিপিবদ্ধ করে একটা চাবি ধরিয়ে দিল। আমি জুলফিকার আলী, এই কটেজের দায়িত্বে আছি। আমি ছাড়া অবশ্য আর কেউ নেই দায়িত্বে। আপনার যখন যা দরকার আমাকে বলবেন। জিতু জিজ্ঞাসা করলো, এখানে খাবারের ব্যবস্থা আছে? জুলফিকার আলী উত্তর দিল, হ্যাঁ আছে, আমি রান্না করি। জিতু আচ্ছা বলে ভাড়া মিটিয়ে দিয়ে নিজের ঘরে আসলো। ঘরে একটা দরজা, একটা জানালা। জানালা দিয়ে বাইরে তাকাতেই ওর চোখে পড়লো চিমার গোরস্থান। গোরস্থানের পশ্চিম প্রান্তে পুরাতন 3 তলা জমিদারের ঠায় দাঁড়িয়ে আছে বাড়িটা। এক পাশে খানিকটা ভেঙে পড়েছে, অন্য পাশে অবশ্য গৌরব নিয়ে এখনো টিকে আছে। যেহেতু ওর ব্যাগ কাঁধ থেকে নামিয়ে বিছানার উপর রাখতে জুলফিকার আলী দরজায় এসে উকি দিল। হাতে একটা হ্যারিকেন। ওকে দিকে তাকিয়ে বলল, এখানে বিদ্যুৎ নেই, তাই হ্যারিকেনের আলো ভরসা। রাতে খাবারের সময় আমার ঘরে চলে আসবেন, খাবারের ব্যবস্থা আছে সেখানে। তুমি করে বললাম, বয়সে আমার ছোট হবে তাই। যেহেতু হেসে বলল, সমস্যা নেই। ও জানালার বাইরে তাকিয়ে জিজ্ঞাসা করলো, রাতে গোরস্থান জমিদারের বাড়ি যাওয়ার অনুমতি আছে? জুলফিকার আলী একগাল হেসে বলল, এখানে তো আসে ভূত প্রেমীরা, তাই রাতে যদি ঘুরতে না পারো তাহলে ভৌতিক অনুভূতি কিভাবে নেবে? দিনের বেলায় তো রাতের অনুভূতি পাবে না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমার ঘরে আসবে, বাকি গেস্টেরাও আসবে। সেখানে কিছু নিয়ম কানুন বলে দেব, তারপর সারা রাত ঘুরতে পারবে, সমস্যা নেই। জুলফিকার আলী কথা শেষ করে চলে গেলেন। যেহেতু ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রিসেপশনের কক্ষে আসলো। ওর আগেই সামান্য গেস্টেরা এসে হাজির হলো। 3 ঘরে মোট 4 জন গেস্ট, 1 জোড়া দম্পতি ও বাকি 2 জন জিতুর মতোই একা। জিতু সহ মোট 5 জন দেখতে এসেছে এই চিমার গোরস্থান। কেশে গলা পরিষ্কার করে জুলফিকার আলী বলতে শুরু করলো, আমি মূলত চিমার বংশের উত্তরসূরি, যদিও বর্তমানে আমার তেমন আত্মীয় স্বজন কেউ নেই। উত্তরাধিকার সূত্রে এই জায়গার মালিক আমি। আপাতত জীবিকা নির্বাহের জন্য এখানে কটেজ বানিয়েছি, এটাই আমার আয়ের উৎস। আর আপনারা আমার এই কটেজে প্রথম কাস্টমার, তাই আমাদের যাতে কোনো সমস্যা না হয় আপনাদের সেই দিকে নিশ্চিন্ত করাই হচ্ছে আমার কাজ। আপনারা সারা রাত কবরস্থান ও জমিদার বাড়ি ঘুরে বেড়াবেন, দেখতে পারবেন। এখানে যেহেতু বিদ্যুৎ নেই, তাই আমি সবাইকে একটা করে হারিকেন দেব। তবে জমিদার বাড়ির পশ্চিম পাশে একটা তালাবদ্ধ রুম আছে, সেই রুমে যাওয়া যাবে না। আমি অবশ্য জানি না সেই ঘরে কি আছে, তবে পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি ওই রুম নাকি অভিশপ্ত। তাছাড়া আর অন্য কোনো ঝামেলা নেই, তবে একটু সাবধানে পা ফেলবেন। বুঝেনি তো জঙ্গলে পরিবেশ, বিষাক্ত পোকামাকড় সাপ থাকতে পারে। সবাই জুলফিকার আলীর কথায় সায় জানিয়ে হ্যারিকেনের হাতে করে বেরিয়ে পড়লো। অবশ্য এই ফাঁকে বাকিদের সাথে পরিচিত হয়ে নিল জিতু। দম্পতির নাম রক্সানা মারিয়া, বাকি 2 জন মারুফা তুষার। পরিচয় পর্ব শেষ করে যার যার মতো বেরিয়ে পড়লো। আনুমানিক 3-4 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত চিমার গোরস্থান, তার পশ্চিম পাশে জমিদার বাড়ি। সবাই প্রথমে জমিদার বাড়ির দিকে ছুটলেন। জিতু অবশ্য প্রথমে গোরস্থানটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। হ্যারিকেন হাতে অন্ধকার এক পুরনো গোরস্থান, একা ও ভাবতে কেমন যেন শিউরে অনুভূতি হলো তার শরীরে। গোরস্থানের উপর দিয়ে হাঁটার সময় ওর মনে পড়তে লাগলো যেই সব অসহায় মানুষের কথা যাদের মৃত্যুদণ্ড দিয়ে এখানে পুঁতে রাখা হয়েছিল। কত যন্ত্রণা, কত কষ্ট পেয়ে মারা গেছে তারা। তাদের কিছু হাড্ডি হয়তোবা এখনো মাটিতে খুঁড়লে পাওয়া যাবে। গোরস্থানের উত্তর পাশে সারিবদ্ধভাবে কিছু কফিন রাখা আছে। কিছু কিছু কফিনের মৃতদের নাম লেখা আছে, কিছু কিছু কফিনে অবশ্য নেই। হয়তো একদিন আগের লেখা, তাই মুছে গেছে। কিন্তু এতগুলো কফিনের মধ্যে কোথাও চিমা জমিদারের নাম খুঁজে পাওয়া গেল না। তাকে কি গোরস্থানে সমাধি করা হয়নি?
নাকি তার নামটা কফিন থেকে কালোর পরিক্রমায় হারিয়ে গেছে। নিজেকে প্রশ্ন করলো ও। হয়তো জুলফিকার আলী জানতে পারেন। এমন মনে যখন জিতু ভাবছে তখনই কে যেন ওর নাম ধরে ডাকলো। পেছনে তাকিয়ে দেখলো তুষার দাঁড়িয়ে আছে। ওকে বলল, কিছু মনে না করলে তোমার সাথে কি কথা বলা যাবে? ও এগিয়ে এসে বলল, কি কথা বলো? আসলে বাকি তিনজন তোমাদের সাথে কথা বলতে চায়, তুষার বলল। প্রথমে ওর কথা শুনে জিতু কিছুটা অবাক হলো। ওর মনে মনে ভাবলো, অপরিচিত কেউ আমার সাথে কেন কথা বলতে চাইবে? তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে জিজ্ঞাসা করলো, তারা কোথায়? জমিদার বাড়ির ভেতরে। তুষার উত্তর দিল, আমার সাথে কি কথা বলতে পারবে তারা? পাল্টা প্রশ্ন করলো ও। ভয়ের কিছু নেই, একটু হাসলে আমরা সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব। হেসে এসে বলল। কিছু কৌতূহলী হয়ে তুষারের পেছনে হেঁটে জমিদার বাড়িতে ঢুকলো জিতু। ফটক দরজা পেরিয়ে উঠানে আসতে হ্যারিকেনের আলোতে ওর চোখে পড়ল কারুকাজ করা দেয়ালের ভিন্ন নকশা ও আলপনা। উঠানে পার হয়ে 3 কক্ষ, সেগুলো দরজা অবশ্য খোলা। ভেতরে অর্থাৎ কিছু দেখা যাবে, কিন্তু মারিয়া রোকসানা অন্য একটা কক্ষে সামনে দাঁড়ানো। সেই রুমের দরজা তালা খুলছে। জুলফিকার আলী এই রুমের কথাই বলেছিল। জিতু ওদের সামনে গিয়ে দাঁড়াতে রোকসানা বলল, আমরা 4 জন মিলে সিদ্ধান্ত নিয়েছি এই রুমে তালা ভাঙবো, ভেতরে ঢুকে দেখবো কি আছে ওখানে। রুমে যাওয়ার জন্য এখানে যাওয়ার নিষেধ। ভৌতিক বাড়িতে এসে যদি অ্যাডভান্সারই না করি তাহলে তো লাভ কিছুই হবে না। তুমি কি আমাদের সাথে থাকবে? জিতু রাফসানের কথা শুনে বলল, কিন্তু এতে যদি আমাদের কোনো ক্ষতি হয়, তাছাড়া জুলফিকার সাহেব যদি দেখে ফেলে তাহলে হয়তোবা রেগে যেতে পারে। তিনি ঘুমিয়ে পড়লে আমরা তালা ভাঙবো। রাফসান উত্তর দিল। জিতু কিছু বলতে চাবে, সেই সময় জুলফিকার আলী আসলো। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আপনার আচ্ছা সবাই আচ্ছাই আমার ছোট হবে তুমি করে বলি। আপনি সম্বোধন দুঃসম্পর্কের মনে হয়। চলো তোমাদের জমিদার বাড়ি ঘুরিয়ে দেখাই, কারণ আমার সব রুম সম্পর্কে ধারণা আছে। যেখানে যে 3টা রুম দেখছো এগুলো মূলত খানসামা ও চাকর বাকররা থাকতো, জুলফিকার আলী বলল। ওরা সবাই একসাথে রুমে ঢুকলো। ভেতরে কারুকার্য করা খাট, টেবিল, পান্দানি, টেবিলের উপর পিতলের জগ, পেয়ালা রয়েছে। এগুলো সব চাকররাই ব্যবহার করত। জুলফিকার আলী বলল, এসো পাশে রসুই ঘাটা দেখাই। রান্না বান্না এখানে হলেও জমিদার খাওয়া দাওয়া করতেন 2 তলায়। সেখানে বিশাল ডাইনিং টেবিল আছে। ওরা নিচতলায় 3টে রুমে ঘুরে দেখলো। হ্যারিকেনের আলোতে পুরনো জমিদার বাড়ি হাঁটতে সবাই কিছু হলেও গা ছমছম করতে লাগলো। অবশ্য এরকম অনুভূতি পাওয়ার জন্যই তো ওরা এখানে এসেছে। কিছুক্ষণ পর জুলফিকার আলী বলল, তোমরা ঘুরে দেখো, আমি যাই। আমার আবার তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস, তবে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ডাকবে। রাফসান সাথে সাথে বলে উঠল, ঠিক আছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, কোনো প্রয়োজন হলে আমরা আপনাকে ডেকে নেব। জুলফিকার জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলেন। তুষার তার পেছনে পেছনে দরজা পর্যন্ত গেলেন। জুলফিকার আলী নিজের ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকলো। তারপর দ্রুত ছুটে এসে বলল, জুলফিকার সাহেব ঘরে ঢুকে গেছেন, এবার আমরা আমাদের কাজ করতে পারি। মারুফ বলল, এখন না, তালা ভাঙার শব্দ শুনে তিনি আসতে পারেন। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। তিনি ঘুমিয়ে পড়লে আমরা তালা ভাঙবো। সবাই এ কথা বলে চুপচাপ বসে রইলেন। তারপর আমরা কবরস্থানের পাশে গিয়ে পৌঁছালাম। সবাই ওর কথা সায় জানালো। জিতু বললেন, তাহলে আমি বরং কিছুক্ষণ গোরস্থানে ঘুরে আসি, ওই দিকটা বেশি টানছে আমাকে। রাফসান ওর কথা শুনে বলল, আমরা গোরস্থান থেকে ঘুরে এসেছি, জুলফিকার সাহেব ঘুমানোর আগ পর্যন্ত আমরা ওখানেই থাকবো। ওরা 5 জন একসাথে গোরস্থানের দিকে রওনা দিল। চারপাশে নিকষ কালো অন্ধকার। রাতে এই অন্ধকারটা যেন অশুভ মনে হচ্ছে। কয়েকটা পেঁচার ডাক শোনা গেল। দূর জঙ্গল থেকে কোনো একটা প্রাণীর অসহায় ডাক ভেসে আসছে। তার গভীর হচ্ছে ধীরে ধীরে। প্রায় ঘন্টাখানেক পর ওর জমিদার বাড়ি ফিরে আসলো। রাফসানের পেছনে বাকি 4 জন এসে দাঁড়ালো তালাবদ্ধ রুমের সামনে। মারুফের হাতে ছোট্ট একটা লোহার দণ্ড, সেটা তালার ফাঁকে ঢুকিয়ে দিল তুষার। তারপর রাফসান ইট দিয়ে সোজা আঘাত করলো দণ্ডটাতে। কয়েকবার আঘাতের পর টস করে শব্দ হলো। তালাটা ভেঙে গেছে। রাফসান একটা দরজা খুলে ফেললো। ভেতর থেকে যেন একটা ঘুমটো বাতাস বের হয়ে আসলো। জিতু তাতে অশুভ কিছু সংকেত পেল, তবে আপাতত কিছু বলল না।
সবাই একসাথে রুমে ঢুকলো। চারদিকে মাকড়সার জাল, হাঁটতে চোখে মুখে লাগছে এইসব। তবে এই রুমটা ফাঁকা, কিছুই নেই। হ্যারিকেনের আলোতে অবশ্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ চেঁচিয়ে উঠলো মারিয়া, ওর পায়ে শক্ত কিছু লেগেছে। সেই দিক হ্যারিকেনের আলো পড়তেই দেখা গেল মানুষের মাথার খুলি, কিছু হাড্ডি পড়ে আছে। ভয়ে আটকে উঠলো মারিয়া। বাকিরা ওকে সান্ত্বনা দিতে বোঝালো ভয়ের কিছু নেই, ওরা সবাই একসাথে আছে। তবে জিতু যেখানে দাঁড়িয়ে আছে সেখানে চলে গেলেন। সেখানে আরেক রুমের যাওয়ার দরজা দেখা গেল। দরজা ঠেলে ভেতরে গেলেন। ওর পেছনে বাকি চারজন। হ্যারিকেনের আলোতে এই রুমের মাঝে একটা পরিত্যক্ত কুয়া দেখা যাচ্ছে। রুমের ভেতরে কুয়া। অবাক হয়ে বলল তুষার, সাধারণত কুয়া তো বাইরে হয়, তাছাড়া এই খুলি হাড্ডি সবই বা কোথা থেকে আসলো এখানে? জমিদার তো অত্যাচারী ছিলেন, হয়তো কাউকে খুন করে এখানে ফেলে রেখেছে। রাফসান কথা বলতে বলতে কুয়ার দিকে তাকিয়ে গেল। জিতু বলল, সাবধান, পুরনো কুয়া, সাপের আস্তানা হতে পারে। ওরা পা টিপে টিপে কুয়ার দিকে উকি দিল। কুয়াটা বেশ ভালোই গভীর, অন্ধকারে ভেতরটা যেমন দেখা যাচ্ছে না। মারুফ কুয়ার ভেতরে ইটের টুকরা ফেললো। শব্দে শুনে বোঝা গেল সেখানে পানি নেই। জিতু বলল, এটাই হয়তো রান্নার কাজে ব্যবহার হতো, যেহেতু কাছেই রান্নাঘর। রাফসান ওর হাতে থাকা বোতলের মুখ খুলে কুয়ার পানিতে ঢেলে দিল। তুষার হেসে বলল, এরকম তো কিছুই না। অথচ জুলফিকার সাহেব বলল এই রুম নাকি অভিশপ্ত। জিতু বলল, অভিশপ্ত বিষয়টা দেখা যাবে না, সেটা ক্রমশই ভর করে। তবে সেরকম কিছু না থাকলেই ভালো। মারুফ বলল, চলো বের হয়ে যাই, এখানে তো দেখার কিছু নাই। জুলফিকার সাহেব হুট করে চলে আসলে তালা ভাঙা দেখলে রাগ করতে পারেন। ওরা দ্রুত বের হয়ে দরজায় কোনো রকম তালা আটকিয়ে দিল। মারিয়া বলল, উপরের তলায় গিয়ে ঘুরে আসি, ওখানে তো জমিদার থাকতো, নিশ্চয়ই রুমগুলো আরো বেশি সুন্দর এবং সাজানো হবে। কেউ ওর কথা আপত্তি করলো না। সবাই সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো। এখানে 4টা রুম। রাফসান মারিয়া প্রথম রুমটাতে ঢুকলো, তার পাশের রুমে ঢুকলো জিতু, তুষার, মারুফ। হ্যারিকেনের আলোতে ওরা দেখলো দেয়ালে বিভিন্ন জীবন্ত ছবি আঁকা। বাম পাশের দেয়ালে বিশাল এক শয়তানের মূর্তি আঁকা। চিমা কি তবে শয়তান পূজারী ছিল? আনমনে বলল জিতু। তখনই রুমে ঢুকলো রাফসান। জিতুকে শয়তানের মূর্তির ছবির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাফসান হেসে বলল, সাবধান জিতু, শয়তান জীবিত হয়ে তোমাকে আক্রমণ করতে পারে। তবে এই ভৌতিক পরিবেশে কেউ ওর কৌতূহল শুনে হাসলো না। ওইদিকে অন্য রুমে মারিয়া একা একা দেয়ালে আঁকা ছবিগুলো দেখছিল। ওই রুমে হয়তো জমিদার তার স্ত্রীর সাথে থাকতেন। এক পাশে দেয়ালের জমিদারের আঁকা ছবি, অন্য পাশে জমিদার পেতনির ছবি, মাঝে ময়ূরপঞ্জবির মতো নকশা করা বিশাল পালঙ্ক, তার পাশে বাদশাহী কায়দায় ছোট একটা খাটিয়ায় তামাক হুক্কা সব সাজানো। মারিয়া চেয়ারে বসে হেলান দিয়ে হুক্কার নলটা হাতে নিল। মুহূর্তে নিজে যেন জমিদার চিমা ভাবলো। হয়তো এভাবেই চিমা হুক্কা টানতো, আর তার পাশে পালঙ্ক জমিদারের পত্নী হয়তো শুয়ে পান চিবোতো। এইসব ভাবনার মধ্যে হঠাৎ হুঙ্কার নল থেকে দোয়া বের হতে লাগলো, যেন এই মাত্র কেউ হুক্কা জ্বালিয়ে দিয়ে গেল। মারিয়া কিছু বুঝে ওঠার আগেই তীক্ষ্ণ কণ্ঠে একজন মহিলার হাসি শোনা গেল। কাপা হাতে হ্যারিকেনের উপর থেকে তুলে দেখলো জমিদার পত্নীর ছবিটা যেন জীবন্ত হয়ে গেল। ভয়ে জোরে চিৎকার করে উঠলো। চিৎকার শুনে বাকিরা দ্রুত রুমে এসে দেখলো মারিয়া ভয়ার্ত দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে আছে। ওই ইশারায় সাজানো হুক্কাটা দেখালো, কিন্তু এখনো কোনো দোয়া বেরোচ্ছে না। তাছাড়া এখন হাসির শব্দ শোনা যাচ্ছে না। রাফসান জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, ভয় পেয়েছো কোনো? মারিয়া কোনো রকমে ঢোক গিলে বলল, এই হুক্কার নল থেকে নিজেই দোয়া বের হচ্ছিল, আর এই ছবিটা হেসে উঠছিল। কি বলছো? আমরা তো কোনো হাসির শব্দ পাইনি। তোমার হয়তো হ্যালুসিনেশন হয়েছে, তোমার বিশ্রাম দরকার, এসো কটেজে যাই, রাফসান বলল। মারিয়া আর কিছু না বলে ওদের সাথে রুম থেকে বেরিয়ে গেল। মারুফ জিজ্ঞাসা করলো, মারিয়া যা বলল এগুলো কি সত্যি? তুষার হেসে বলল, আরে না, আমি এমন কত ভৌতিক বাড়ি ঘুরেছি, কখনো ভূত দেখিনি। এগুলো ওর হ্যালুসিনেশন হবে। জিতু বলল, আমি কখনো অশরীরী কিছু দেখিনি, তা জানি ওরা সবসময় দেখাও দেয় না, তবে ওদের অস্তিত্ব আছে। হয়তো মারিয়া সত্য বলেছে, আবার হয়তো হ্যালুসিনেশন হতেও পারে। আসলে যার সাথে ঘটে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। মানে বললো, 3টা বাজে, আমাদের বিশ্রাম করা উচিত, কাল জঙ্গলে ঘুরতে যাব।
এখন কটেজে ফিরে গেলেই ভালো। জিতু ও তুষার ওর কথায় সায় জানিয়ে বলল, তাহলে চলো। জিতু ওর ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। হঠাৎ করে চোখ গেল জানালার দিকে। গোরস্থানে হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে। ও ভালো করে তাকিয়ে বুঝলো জুলফিকার আলী আলো হাতে কিছু একটা করছে। চোখে ঘুম, ক্লান্ত শরীর নিয়ে ওর আর উঠে যেতে ইচ্ছে করলো না। সে হয়তো সেখানে কোনো কাজ করছে ভেবে চোখ বন্ধ করলো। সারাদিন দখলে ক্লান্ত জিতু কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। দরজায় ঠকঠক আওয়াজ শুনে ঘুম ভাঙলো ওর। চোখ কষলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9:30 বাজে। সূর্যের আলো জানালার দিয়ে উকি মারছে। দরজা খুলে তাকিয়ে দেখলো জুলফিকার আলী দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, আমরা এত জঙ্গলে ঘুরতে বের হব, এখানে রাস্তাঘাট তো আমরা চিনি না, তাছাড়া এখানে জঙ্গলি কুকুর শিয়াল আছে, ওদের খপ্পরে পড়লে বিপদ আছে, তাই আমিও তোমাদের সঙ্গে যাবে, ঘুরিয়ে দেখাবো, দুপুরের খাবার নিয়ে বের হব, জঙ্গলের ভেতরে সবাই দুপুরের খাবার খাবো, তারপর বিকেলের দিকে আবার ফিরে আসবো, তুমি দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। একটানা কথাগুলো বলে চলে গেল জিতু আর মোড়া দিয়ে ঘর থেকে বের হলো। নাস্তা পর্ব শেষ করে ওরা সবাই জঙ্গলের দিকে রওনা হলো। জুলফিকার আলী ওদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। চারদিকে উঁচু উঁচু সব গাছ। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে জিতু ভাবলো চিমা হয়তো তার অধীনস্থ মানুষের উপর অত্যাচার করেছে, কিন্তু প্রকৃতির সাথে ভালোই সম্পর্ক ছিল তার। বানানো কৃত্রিম এই জঙ্গলে এখনো কত জীবন জন্তু, পাখি, পোকামাকড় বাসস্থল। এছাড়া জমিদার চিমা অবশ্যই ধন্যবাদ পেতে পারে। জুলফিকার আলী বলল, বাবার কাছ থেকে শুনেছিলাম জমিদার চিমা প্রায় 5 বছর একটানা গাছ লাগিয়েছেন। এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির ঘাস রয়েছে। তিনি মারা যাওয়ার পর প্রতিটা আর কেউ আসতো না। সবাই ভাবতো জমিদার চিমা মৃত্যুর পর খারাপ আত্মা হয়ে গেছে, সে এখন আর জমিদারি পাহারা দেয়। আস্তে আস্তে আরো ঘন জঙ্গল হয়ে গেল। বিভিন্ন জীব জন্তু পাখি নির্ভর এখানে থাকতে থাকতে ধীরে ধীরে ওদের অভয় অরণ্যে পরিণত হলো এই জঙ্গল। আমার বাবা অবশ্য 2-1 বার এসেছিল, তিনি আমাকে এই জায়গার কথা বলেছে। আপনার বাবা কি বেঁচে আছেন? অচমকায় প্রশ্ন করলো মারুফ। প্রশ্নটা শুনে জুলফিকার আলীর চেহারা কেমন যেন পাল্টে গেল। এতক্ষণ হাসি খুশি থাকা মুখটা খানিকটা বিবর্ণ হয়ে গেল। যেহেতু পরিস্থিতি পরিবর্তন করার জন্য দ্রুত বললেন, এই জঙ্গলে কি বাঘ ছিল? জুলফিকার আলী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না, আমি শুনিনি, তবে এখানকার জঙ্গলি কুকুর ভাগের মতো ভয়ানক। ওরা দল বেঁধে থাকে, ওদের সামনে পড়লে রক্ষা নেই। আমরা যদি এখন তাদের সামনে পড়ে যাই তাহলে কি হবে? মারিয়া কাচু কাচু হয়ে জিজ্ঞাসা করলো। জুলফিকার আলী তার পকেট থেকে একটা পিস্তল বের করে বলল, এটা আছে, সমস্যা নেই, এটা আত্মরক্ষার জন্য আমি সাথে রাখি। তুষার বলল, যাক, তাহলে নিশ্চিন্ত হলাম। জিতু কিছু বলতে গিয়ে থেমে গেল, তবে জুলফিকার আলীর কাছে পিস্তলে থাকা বিষয়টা অস্বাভাবিক নিল না। জঙ্গলের মাঝামাঝি এক জায়গায় এসে থামলো ওরা। এখানে 2টো তাঁবু টানানো। জুলফিকার আলী বলল, তাঁবু আমি বানিয়েছি। প্রথমে এখানে এসে আমি এখানেই ছিলাম, আমরা এখানেই দাওয়াত খাবো। যাই হোক, ভালোই হলো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, বিশ্রাম দরকার, এখানে আমরা সবাই মিলে খাই। তুষার ওর পাশে শুয়ে বলল, গাছের ছায়া বেশ ঠান্ডা আর নিরিবিলি জায়গাটা, যেন মনে হচ্ছে চোখ বন্ধ করলেই ঘুমিয়ে পড়বো। আড্ডা, গল্প আর খাওয়া দাওয়া কেটে গেল অনেক সময়। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লো। ওর কটেজের উদ্দেশ্যে রওনা হলো। এখানে যেন সন্ধ্যা নামার আগেই সন্ধ্যা নেমে যায়। কটেজে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার নেমে আসলো চারদিকে। সারাদিন হাঁটাহাঁটির কারণ জিতুর পা বেশ ভালোভাবেই ব্যথা করছে, তাই ঘরে ঢুকেই শুয়ে পড়লো ও। জানালা দিয়ে এক ঝটকা বাতাস এসে মুখ লাগাতে ঘুম ভেঙে গেল ওর। হ্যারিকেনের আলোতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 10টা বাজে। কাল তো সবাই চলে যাব, আজ রাতে যা দেখার দেখে নিতে হবে, আবার সুযোগ করে পাবো কিনা জানি না। এইসব ভাবতে ভাবতে হ্যারিকেনের হাতে নিজে ঘর থেকে বেরিয়ে এলো। অন্যের ঘরগুলো আলো নেই, অর্থাৎ সবাই ওকে রেখেই জমিদার বাড়ি দেখতে চলে গেছে। জিতু জমিদার বাড়ি থেকে হাঁটতে শুরু করলো। ফটকের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো গত রাতে ওরা যে রুমের তালা ভেঙেছিল সেই রুমের দরজা খোলা। জিতু ভাবলো ওরা সবাই হয়তো ওখানে আছে। ওর দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলো রুমে কেউ নেই। হ্যারিকেনের আলো উপরে তুলে কিছু সামনে এগিয়ে দেখলো মারিয়া কুয়ার কাছে দাঁড়িয়ে আছে। মারিয়া
ও মারিয়াকে ডাক দিল, কিন্তু মারিয়া ওর উত্তরে ফিরে তাকালো না। আরে মারিয়া, তুমি এখানে কি করছো একা একা? বাকিরা কোথায়? জিতু কথা বলতে বলতে ওর দিকে এগিয়ে গেল। ও কুয়ার কাছাকাছি যেতে অচমকায় মারিয়া কুয়ার ভেতর লাফ দিল। চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়লো জিতু। ও মারিয়া বলে জোরে চিৎকার দিয়ে কুয়ার ভেতর উকি দিল, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। তখন পেছন থেকে ওকে এসে ধরলো তুষার। তুমি এখানে কি করছো একা? তুষার জিজ্ঞাসা করলো। আরে মারিয়া তো কুয়ায়। জিতু কথা শেষ করার আগেই তুষার বলল, মারিয়া তো উপরতলায়। আমি, মারুফ, রাফসান, মারিয়া আমরা উপরতলায় ছিলাম। অবশ্য এখানে আসার আগে তোমাকে ডাক দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো ঘুমিয়েছিলে, তাই তোমাকে ডাক দিনি, তাই আর ডেকে তুলিনি। জিতু ওর কথা শুনে আর কিছু বলল না। তাহলে কিছুক্ষণ আগে যা ঘটনাটা ঘটলো এটা কি? আনমনে ভাবতে ভাবতে তুষারের সাথে দোতলায় আসলো। রাফসান এগিয়ে এসে বলল, ঘুম ভেঙেছে তাহলে তোমার? আমরা তো ভেবেছিলাম সকালে চলে যাওয়ার সময় তোমাকে ডেকে ঘুম থেকে তুলে দিয়ে যাব। যেহেতু ওর কথা তেমন গুরুত্ব দিয়ে জিজ্ঞাসা করলো না। তোমরা সবাই এখানে, মারিয়া কোথায়? রাফসান বলল, ও একা ঘুরতে গেছে। সবার সাথে ঘুরলে নাকি ভূত দেখতে পারা যায় না। ও পাশের রুমেই আছে। চলো আমরা জমিদার ডাইনিং রুম দেখে আসি। ওরা তিনজন দোতলায় একদম পশ্চিম দিকে রুমে ঢুকলো। রুমের মাঝে বিশাল একটা ডাইনিং টেবিল রয়েছে। টেবিলের আনুমানিক দৈর্ঘ্য হবে 40 থেকে 50 ফুট। টেবিলের দুপাশে সারিবদ্ধভাবে চেয়ার রাখা হয়েছে। টেবিলের ওপর বিভিন্ন ডিজাইনের প্লেট, পেয়ালা, গ্লাস সাজানো আছে। জুলফিকার আলী হয়তো এগুলো ধুয়ে মুছে সাজিয়ে রেখেছে, তাই এত অন্ধকারের মতো চকচকা দেখাচ্ছে। মারুফ ওর হাতে হ্যারিকেন টেবিলের উপর রেখে একটা চেয়ার টেনে বসলো। একটা প্লেটের উপর হাত রেখে বলল, ইস, যদি এই ডাইনিং টেবিলে বসে জমিদারের সাথে খেতে পারতাম। তুষার বলল, সেই জন্য তোমাকে টাইম ট্রাভেল করে 100 বছর পেছনে যেতে হবে, তারপর চিমার হাত থেকে বাঁচতে হবে, তাহলে এখানে বসে জমিদারের সাথে খেতে পারবে। ওর কথা শুনে রাফসান ও জিতু হেসে উঠল। মারিয়া হ্যারিকেনের আলোতে একা একা ঘুরে দেখছে জমিদার বাড়ির পত্নীর বিশ্রামাগার। এখানে পালঙ্কের উপর টানা পাখা রাখা আছে। ঝুলানো পাখার সাথে মোটা একটা দড়ি বাঁধা। একজন পাংখাদার বাইরে থেকে বাড়ির এক প্রান্তে টেনে টেনে বাতাস করত। মারিয়া কিছুক্ষণ হেঁটে পালঙ্কের উপরে এসে বসলো। টানা পাখার দিকে এক পলকে তাকালো। খোলা জানালা দিয়ে আসা হালকা বাতাস নড়ে উঠলো পাখাটা। হঠাৎ কর্কর শব্দ আরো জোরে নড়তে শুরু করলো। ওটা মনে হচ্ছে কেউ যেন বাহির থেকে দড়ি টানছে আর পাখাটা ঘুরছে। মারিয়া দ্রুত জানালায় দিয়ে বারান্দায় উকি দিল, কিন্তু কাউকে সে দেখতে পেল না। এই রুমের জানালা দিয়ে গোরস্থান দেখা যায়। ও নিচের দিকে তাকিয়ে দেখলো হ্যারিকেন হাতে গোরস্থানের পাশে কে যেন দাঁড়িয়ে আছে। রাফসান অদ্ভুতভাবে পাখা নাড়ছে। মারিয়া আর কিছু না ভেবে দ্রুত নিচতলায় নেমে এসে গোরস্থানের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে গিয়ে রাফসানকে সে দেখতে পেল না। এইদিকে আসার সময় তাড়াহুড়া করে হ্যারিকেন দোতলায় ফেলে চলে এসেছে। কয়েকবার রাফসানের সাথে ধরে ডাক দিল, কিন্তু উত্তর দিল না। হঠাৎ ওর সামনে থাকা একটা কফিনের ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। মারিয়া কাপা হাতে কফিনের ডালটা ধরলো। অচমকাই কফিনের ভেতর থেকে একটা ভয়ানক হাত এসে টেনে কফিনের ভেতরে নিয়ে গেল। এদিকে মিনিট 10 পর রাফসান মারিয়াকে খুঁজতে এসে দেখলো রুমে নেই। ও জোরে মারিয়ার নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর আসলো না। রাফসান ডাকাটাকে শুনে পাশের রুম থেকে জিতু, তুষার, মারুফ ছুটে আসলো। রাফসান বলল, মারিয়া তো এখানে নেই, কিন্তু এখন তো তাকে খুঁজে পাচ্ছি না। আরে এখান থেকে কোথায় যাবে? অবশ্যই হয়তো আছে, চলো খুঁজে দেখি, তুষার বলল। ওরা 4 জন মিলে পুরো জমিদার কবরস্থানের আশেপাশে খুঁজে মারিয়াকে দেখতে পেল না। ওকে না পেয়ে রাফসান যেন পাগল প্রায় হয়ে পড়লো। ওরে দৌড়ে জুলফিকার আলীর কাছে গেল। সে তখন ঘুমাচ্ছিল। ওদের হাক ডাকে ঘুম থেকে উঠলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে। রাফসান কাঁদো কাঁদো স্বরে বলল, মারিয়াকে খুঁজে পাচ্ছি না, আপনি দয়া করুন, সাহায্য করুন। কিন্তু রাফসানের কথা শুনে জুলফিকার আলী কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। শান্ত কণ্ঠে বলল, এটার জন্য এত চেঁচামেচি করার কি দরকার আছে? আমি ঘুমাচ্ছি, বিরক্ত করো না, কাল সকালে কথা হবে। কথা শেষ করেই ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিল জুলফিকার আলী। এরকম কথা শুনে ওরা ভীষণ অবাক হলো। রাফসান অবশ্য সেখানে আর এক মুহূর্তে দাঁড়ালো না। ওই জমিদার বাড়ির দিকে দৌড়ালো। মারিয়া মারিয়া বলে ডেকে ফটক দরজা দিয়ে ভেতরে ঢুকলো। এই দিক ওদিক তাকিয়ে দেখলো তালাবদ্ধ রুমের দরজাটা খোলা আছে। কচকচ শব্দ ভেসে আসছে ভেতর থেকে। ও রুমে ঢুকেই দেখলো একটা হ্যারিকেন নিচে পড়ে আছে, তবে সল্ত জলে। হ্যারিকেনটা হাতে
নিয়ে ভেতরের দরজা দিয়ে উকি দিয়ে দেখলো একটা নরখাদক পিচাস মৃত মারিয়ে হাত ছিঁড়ে হাড্ডি চিবোচ্ছে। এই দৃশ্য দেখে রাফসান যেন দম বন্ধ হয়ে আসলো। এই বয়ে গলা ফাটিয়ে চিৎকার করলো। শব্দ শুনে পিচাসটা গাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। চোখের পলকেই ওটা ওর সামনে এসে দাঁড়ালো। রাফসান তাকিয়ে দেখলো পিচাসের হাত, মুখ বেয়ে রক্ত জড়ছে। গাল দেখে মনে হচ্ছে কে যেন মাংস খুলে নিয়েছে। সেখান থেকে পুরো শরীরে মাংস যেন পচে গেছে। রাফসানের দিকে তাকিয়ে বিশ্রী একটা হাসি দিল। হঠাৎ সেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল পিচাসটা। কয়েক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গিয়েছে রাফসান। ঘোর কাটতে দ্রুত উল্টো দিকে দিল দৌড়, কিন্তু আশ্চর্যজনকভাবে রুমের দরজা বন্ধ হয়ে গেল। এই দরজার কাছে এসে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলো না। ভয়ে জোরে জোরে জিতু তুষারের নাম ধরে ডাকতে শুরু করলো। এইদিকে জিতু, মারুফ, তুষার কটেজে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। জিতু বলল, এই জুলফিকার আলী হঠাৎ কি এমন হলো? সারাদিন তো কত ভালো ব্যবহার করলো, অথচ এখন কেমন যেন গা ছাড়া একটা ভাব। মনে হচ্ছে সেই জন্য মারিয়া কোথায় গেছে সেটা বললাম, পাত্তাই দিল না। লোকটাকে এখন কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে তুষারের ইশারায় থেমে গেছে জিতু। রাফসান তো অনেক কিছু হলেও জমিদারের বাড়িতে গেছে, অনেকক্ষণ ফিরে আসেনি। ও কোন বিপদে পড়লো নাকি? তুষার বলল, চলো আমরা জমিদার বাড়ির দিকে যাই, জুলফিকার আলীর ব্যাপারটা পরে দেখছি আমরা। মারুফ বলল। ওরা আর সময় নষ্ট না করে দ্রুত জমিদার বাড়িতে গেল। ফটক দরজার সামনে দাঁড়িয়ে রাফসানের নাম ধরে ডাক দিল তুষার, কিন্তু কেউ সাড়া দিল না। যেহেতু তুষার কাঁধে হাত দিয়ে ইশারায় খোলা দরজার দিকে ইশারা করে নিচু কণ্ঠে বলল, দেখো তালাবদ্ধ রুমের দরজা খোলা, হ্যারিকেনের আলোয় আসছে রুম থেকে। এইদিকে এই দরজা তো বন্ধ ছিল, বন্ধ থাকার কথা, কে খুলেছে? আমার মনে হচ্ছে ভেতরে কোনো ঝামেলা আছে। ভীতকণ্ঠে বলল তুষার, আমাদের মনে সাহস রাখতে হবে, ভয় পেলে তো বিপদে পড়ে সম্মুখীন হব আমরা। ওরা তিনজন একসাথে রুমের ভেতরে ঢুকলো। জিতু রাফসান ডাক দিয়ে তুষারের দিকে এগিয়ে গেল। তুষার, মারুফ ওর পেছনে আসলো, কিন্তু তুষারের কাছে গিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটো প্রস্তুত ছিল না ওরা। কুয়ার উপর আড়াআড়ি করে রাখা লোহার দণ্ড, একটা মোটা দড়ি বাঁধা, সেই দড়িতে ঝুলছে রাফসানের লাশ। ওর মুখ বেয়ে বেশি আসছে রক্ত, মনে হচ্ছে যেন কয়েক মুহূর্ত আগে মারা গেছে। দৌড়ে ওরা তিনজন জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসলো। জিতু একটু দম নিয়ে বলল, এই বাড়িতে আমরা বাদে এমন কেউ আছে যে রাফসানকে মেরেছে? কিন্তু মারবে কে? কেন মারবে? এখনো গলা কাঁপছে তুষারের। জুলফিকার আলী হয়তোবা এর উত্তর জানে। চল তাকে ঘুম থেকে ডেকে তুলি, বিষয়টা এখনো আর সামান্য নেই। মারুফ বললেন, হ্যাঁ চল, তাকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে। জিতু বলল। ওরা তিনজন একসাথে কটেজে গিয়ে
বলে গেল জুলফিকার আলীর। জিতুর কাছে মনে হলো এ যেন জ্যান্ত এক পিশাচের সামনে দাঁড়িয়ে, মাথা তিনটা একসাথে রেখে, রং মাখিয়ে কুয়ার পাশে রেখে বাকি শরীর কোনো রকমে ভিজে গেছে সমস্ত শরীর। আতঙ্কিত জিতু কোনো রকমে দাঁড়িয়ে সব দেখার চেষ্টা করলো, কারণ ও জানে এই গোরস্থানের জমিদারের বাড়ির রহস্য জানতে হলে যেভাবেই হোক এখান থেকে থাকতে হবে, বেঁচে ফিরতে হলে এখানকার রহস্য জানা জরুরি। আস্তে আস্তে কুয়ার ভেতর থেকে উদয় হলো সেই নরঘাতক পিশাচ, মুখে শয়তানি হাসি, কালো ভয়ানক চেহারা থেকে যেন পচা মাংস গলা পড়ে যাচ্ছে তার শরীর থেকে। জুলফিকার আলী তার সামনে মাথা নিচু করে বলল, মালিক, আপনার শর্ত মতো 3 জন বলি দিয়েছি, আমার ছেলের জীবন এবার ফিরিয়ে দেন। গত 2 বছর ধরে আমাকে অনেক সাধনা করে আজ পর্যন্ত পৌঁছেছি, আপনাকে আমার শরীরের মধ্যে জাগিয়ে দিন, এবার আপনি আমার ইচ্ছা পূরণ করুন, আমার ছেলেকে ফিরিয়ে দিন, আমি আমার কথা রেখেছি মালিক। তখন পিশাচটা মুখ থেকে তীক্ষ্ণ হিসির শব্দ শোনা গেল, উপর হয়ে নিজের কালো কুষ্ঠির জিহ্বা বের করে মেঝেতে পড়ে থাকা রক্ত চেটে চেটে খেতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে গেল সেই পিশাচের ছায়ামূর্তি। শয়তানটা চলে যেতেই কেমন যেন উন্মাদের মতো হয়ে গেল জুলফিকার আলী। বাতাসে জোরে জোরে হাত নাড়তে নাড়তে বলল, মালিক, আপনি কোথায় গেলেন? আমি আপনার কথা রেখেছি, এখন আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। কিন্তু তার কথার কোনো উত্তর আসলো না, শুধু বাতাসে ভয়ঙ্কর বিশ্রী হাসির আওয়াজ বেশি আসতে লাগলো। এবার রেগে গেল জুলফিকার আলী, তুই শয়তান, তোকে বিশ্বাস করায় ভুল হয়েছে তোর তো আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই, তুই বিশ্বাসঘাতক, এইসব বলে উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো জুলফিকার আলী। জিতু এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, দৌড়ে কটেজে চলে আসলো। তুষার বলে কয়েকটা ডাক দিতে ঘর থেকে বেরিয়ে আসলো তুষার। জিতু দ্রুত ওর ব্যাগটা ঘর থেকে এনে কাঁধে নিয়ে তুষারকে বলল, আমাদের পালাতে হবে এখান থেকে, জলদি করো, এসো আমার সাথে। তুষার কোনো প্রশ্ন না করে ওর পেছনে দৌড় দিল। কটেজ ছেড়ে কিছুটা দূরে এসে তুষার জিজ্ঞাসা করলো, মারুফ কোথায়? ওকে তো দেখলাম না। জিতু মন খারাপ করে বলল, ও মারা গেছে, ওকে ওই শয়তানটা মেরে ফেলেছে। তুষার আতঙ্কে ঢোক গিলল, ওকে কে মারলো জানি না, তবে জুলফিকার আলীকে আমরা যেমন ভেবেছিলাম সে তেমন নয়, ও একটা পিশাচের চাকর, ওই পরিকল্পনা করে মারিয়া রাফসান মারুফকে হত্যা করেছে, তারপর আমার চোখের সামনে লাশগুলোর মাথা বোঝালে দিয়ে আলাদা করে ফেলেছে। ওর ছেলেকে ফেরত চেয়েছে শয়তানের কাছে 3টা লাশের বিনিময়ে, কিন্তু শয়তান ওর ছেলেকে ফিরিয়ে দেয়নি। আসলে শয়তান তো কারো জীবনে ফিরিয়ে আনিয়ে দিতে পারে না। বোকা জুলফিকার আলী সেটা বুঝেনি। আমাদের এই জঙ্গল পেরোতে হবেই, না হলে ওই পিশাচ আমাদের ছাড়বে না। কোনো রকম এখান থেকে বের হতে পারলেই পুলিশকে এখানকার সব ঘটনা খুলে বেলে জুলফিকার আলীকে দৌড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জোরে দৌড়াও, পিশাচটা টের পেলে আমাদের পিছু নিতে পারে, জিতু বলল। ওরা ঊর্ধ্বশ্বাসে হ্যারিকেন হাতে ছুটলো, দৌড়ে জঙ্গলের মাঝামাঝি আসতে হঠাৎ জুপের আড়াল থেকে লাফ দিয়ে একটা জ্যান্ত ওদের পাথর সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে ওদের মধ্যে কয়েকটা জন্তু ওটার পেছন থেকে দৌড়ালো। হ্যারিকেনের আলো তোরা স্পষ্ট দেখলো একদল জঙ্গি কুকুর ওদের পথ আগলে দাঁড়িয়ে আছে। চোখগুলো হিংস্র হায়নার মতো জল করছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ওদের ছিঁড়ে খাওয়ার পরিকল্পনা করছে। দ্রুত ওদের হাতের হ্যারিকেনটা ফেলে দিয়ে উল্টো দিকে দৌড় দিল। তুষার ওর পেছনে দৌড়ালো। জঙ্গি কুকুরগুলো তাজা রক্তর ঘ্রাণ পেয়ে ওদের পেছনে ছুটলো। চোখ বন্ধ করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে তুষার ও জিতু। কটেজের আলো চোখে পড়লো, সেই দিকে ছুটলো। ওরা দেখলো কটেজের কাছে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে জুলফিকার। এখান থেকে রাতের বেলায় পালিয়ে যেতে পারবে না, এখানে জঙ্গলি কুকুর ভীষণ ক্ষুধার্ত, ওরা রাতের শিকার সন্ধানে থাকে, জুলফিকার আলী শান্ত কণ্ঠে বলল। জিতু ওর কাঁধের ব্যাগটা ফেলে ধপাস করে মাটিতে বসে পড়ল। তুষার ওর কাঁধে হাত দিয়ে জুলফিকার আলীর দিকে তাকে জিজ্ঞাসা করলো, আপনি তাহলে আমাদের মেরেই ফেলবেন? কিন্তু আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। তোমরা আমাদের এই দুর্ভাগ্য নিজেদেরই ডেকেছ। যদি তোমরা ওই কুয়ার কাছে না যেতে তাহলে তোমাদের কোনো ক্ষতি হতো না, জুলফিকার আলী উত্তর দিল। জিতু বিষণ্ণ হাসি হেসে বলল, আপনারা মিথ্যা কথা বলে শুনে ভীষণ হাসি পাচ্ছে। আপনি নিজেই নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওদের 3 জনকে মেরে ফেলেছেন। ও তুমি তাহলে জেনে গেছো? জিতুর দিকে তাকালো জুলফিকার আলী। হ্যাঁ, আপনাকে এখন আমরা জীবন্ত পিশাচ মনে হচ্ছে, না হলে এত নিষ্ঠুর বা কেউ কাউকে হত্যা করতে পারে? জিতুর কণ্ঠে ঘৃণার জ্বর পড়ল।
তুমি ঠিকই বলেছ, আমি আসলে শয়তান হয়ে গেছি। নিজের আদরের ছেলেকে বাসা থেকে অন্য মায়ের সন্তানদের বলি দিয়েছি। আমি একজন নির্মম পিতা। কান্নায় ভেঙে পড়ল জুলফিকার আলী। যেহেতু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিন্তু আপনার ছেলে কি হয়েছে? ওই পিশাচের সাথে আপনার বই কি সম্পর্ক? তোমরা শুধু জমিদার চিন্ময়ের নাম জানো, কিন্তু সে আসলে কে ছিল, সে কি করতো সেটা ঘনিষ্ঠ ছাড়া কেউ জানতো না। সে ছিল শয়তানের পূজারী। এই জমিদারের সমস্ত সম্পদ তাকে শয়তান দিয়েছে। সে এতটাই লোভী ছিল যে ক্ষমতার লোভে, সম্পদের লোভে, শয়তানের কথায় নিজের স্ত্রীকে কুয়ায় ফেলে মেরেছিল। শয়তানকে তুষ্ট রাখতে নিজের প্রজাদের বিনা কারণে মৃত্যুদণ্ড দিত। তবে শেষমেশে শয়তানকে ধোঁকা দিয়েছিল তাকে। এই সম্পদ, এই ক্ষমতা, এইসব তো ছিল মরীচিকা মাত্র। মূলত শয়তান তার নিজের স্বার্থ হাসিলের জন্য এইসব করেছিল। তোমরা জানো জমিদার চিমা হত্যা করেছিল কে? নিজেদের জীবনের উপর এতটা ঘৃণা চলে এসেছিল যে সে নিজেই নিজেকে হত্যা করে। তারপর থেকেই এই শয়তান পিশাচ এই কুয়ায় আটকা ছিল। প্রায় 100 বছর ধরে এই প্রেতাত্মা এখানে আবদ্ধ ছিল। এই পিশাচের ভয়ে আমার দাদা কিংবা বাবা কেউ এখানে আসতো না। চোখের পানি মুছল জুলফিকার আলী। জুলফিকার আলীর সাথে জিতু এই কথা বলতেই হঠাৎ দেখলো শয়তান পিশাচের ছায়ামূর্তি। জিতু ও জুলফিকার আলী জমিদার বাড়ির দিকে দৌড় দিল, কিন্তু তুষার ওদের দিকে খেয়াল না করে গোরস্থানের দিকে দৌড় দিল। অচমকায় খুলে গেল সবগুলো কফিনের ডালা। কফিন থেকে এক একে বেরিয়ে আসলো বেশ কয়েকটা লাশ। তুষারের চারদিকে ঘিরে দিল লাশগুলো। বড় বড় গাছ সব বাতাসে দুলছে। বাতাসে শব্দ মিলিয়ে গেল তুষারের আত্মচিৎকার। চোখের সামনে পিশাচকে তুষারের শরীরের রক্ত মাংস খেতে দেখে বয়ে অজ্ঞান উপক্রম হলো জিতুর। কোনো রকমে ডলতে ডলতে জুলফিকার আলীর পেছনে পেছনে তুষারের কাছে গিয়ে দাঁড়ালো। বাতাসে আবার শোনা গেল সেই ভয়ানক ফিসফিস শব্দ। পিশাচটা এখানে চলে এসেছে। মুখ দিয়ে রক্ত লালা গড়িয়ে পড়ছে। হাতে তুষারের চিহ্ন দেহ। সেটাকে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিল। জিতুর দিকে এগিয়ে আসতে লাগলো ওটা। জুলফিকার আলী চেঁচিয়ে বলল, ওরা কোন ক্ষতি করবি না, না হলে আমি কুয়ায় জাপ দিয়ে আত্মহত্যা করব। আর তা তুই ভালো করে জানিস। আমি মারা গেলে তুই আবার এই কুয়ায় আটকা পড়ে যাবি, কারণ আমি ছাড়া তোর অস্তিত্ব নেই। কিন্তু পিশাচটা ওর কথা শুনলো না। জিতুর হাত ধরে হ্যাচকা টান দিল। ওর বুকে ধারালো নখ দিয়ে আঁচড় দিল। যন্ত্রণায় কুড়িয়ে উঠলো জিতু। বয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিতে পড়লো। জুলফিকার আলী আর এক মুহূর্তে দেরি না করে কুয়ায় লাফ দিল। কুয়ার ভেতর থেকে একটা অসহায় আর্তনাদ ভেসে আসলো। ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল। জ্বর থেমে গেল। জ্ঞান ফিরে জিতুর চোখ খুলে তাকিয়ে দেখলো জানালায় দিয়ে ভোরের হালকা আলো ওর চোখে পড়ছে। অবশ্যই সকাল হয়েছে। ক্লান্ত শরীরটা কোনো রকমে টেনে উঠে দাঁড়ালো। পুরো শরীর জুড়ে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ, যেন যুদ্ধ শেষ হয়ে আহত হয়ে ফিরেছে যোদ্ধা। বাড়ি এখন আর কোনো ঝড় তুফান শব্দ শোনা যায় না। পরিবেশ শান্ত। বাতাসে কোনো ভয়ানক শব্দ শোনা যাচ্ছে না। যেহেতু কুয়ার ভেতর উকি দিয়ে দেখলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। ধীরে ধীরে মনে পড়তে লাগলো গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। জুলফিকার আলী নিজের জীবন দিয়ে বাঁচিয়ে গেল জিতুকে। তবে এখন কুয়ার আশেপাশে কোনো মৃতদেহ কিংবা রক্তের চিহ্ন পর্যন্ত নেই। পিশাচ কুয়ায় আটকে পড়েছে। চিমার বংশধর কেউ লোভে পড়ে শয়তানের কাছে আবার সাহায্য চাইতে না আসলে আর কোনোদিন পিশাচ মুক্ত পাবে না। জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসলো জিতু। গতরাতে মৃত্যু পড়ে এখন কত অসহায়। গোরস্থানের সবুজ গাছ, কয়েকটা পাখি খেলা করছে। এই পরিবেশ দেখে কেউ হয়তো বিশ্বাস করবে না, গতরাতে তরতাজা 5টি মৃত সাক্ষী গোরস্থানে। এই জমিদার বাড়িতে জুলফিকার আলী, তুষার, মারুফ, রাফসান, মারিয়াদের কথা ভীষণ মনে পড়লো ওর। চোখের পানি মুছে বাড়ি পথ ধরল জিতু। পেছনে পড়ে রইল রহস্যময় এক গোরস্থান ও জমিদার বাড়ি। হয়তো কারো লোভে আবারও কোনো এক রাতে গোরস্থানের পিশাচ জেগে উঠবে। শুরু হবে মৃত্যুর খেলা। সেই সময়ের দর্শনার্থী আপনি হবেন না তো?